Okay, today, as a part of final exam syllabus, we are going to start contracts of indemnity and guarantee. This is completely a new chapter. Now let's discuss what is indemnity and what is guarantee. Contract of indemnity. According to section 124 of Indian Contract Act, a contract by which one party promises to save the other from losses caused to him by the conduct of the promisor himself or by the conduct of the other person, any other person. It is called a contract of indemnity. The person who promises to protect another is called indemnifier. That is, the promisor is called indemnifier. And the promisee, that is the person who is so protected, is indemnity holder. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটা একটা কন্ট্রাক্ট, একটা পার্টি আরেকটা পার্টিকে এই কন্ট্রাক্টের মাধ্যমে আশ্বস্ত করছে যে আমি তোমাকে আশ্বস্ত করছি আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, অথবা আমি অন্য কারো দ্বারা তোমার কোনো ক্ষতির কারণ হব না। বুঝতে পেরেছো? জি স্যার। তার মানে আমার দ্বারা অথবা আমার কারণে অন্য কারো দ্বারা তোমাদের কোনো ক্ষতি বা তোমার কোনো ক্ষতি হবে না, এই অ্যাসিওরেন্স দেওয়াটাকেই বলে ইনডেমনিটি। তাহলে যে এই প্রমিসটা করলো যে আমার দ্বারা অথবা আমার কারণে অন্য কারো দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, এটা যে প্রমিস করলো তাকে বলে ইনডেমনিফায়ার। আর যার সাথে প্রমিসটা করা হলো, যাকে অ্যাসিওর করা হলো, যাকে একটা প্রোটেকশনের মধ্যে নিয়ে আসা হলো, তাকে বলা হয় ইনডেমনিটি হোল্ডার। এই ইনডেমনিটির বিজনেসের বিভিন্ন জায়গাতে এটার অ্যাপ্লিকেশন রয়েছে। আমার একটা ইন্স্যুরেন্স পলিসি ছিল পার্সোনাল। ইন্স্যুরেন্স পলিসিটা আমি যখন বুঝতে পারলাম যে এটার মধ্যে ইন্টারেস্ট ঢুকে যাওয়ার পসিবিলিটি আছে, তখন আমি ওই ইন্স্যুরেন্স পলিসিটা স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে ওই তাদের এখানে রাখা আমার যেই অ্যামাউন্টটা ছিল প্লাস তারা 5 বছর পরে একটা বেনিফিট দেয়, সেটা হলো টোটাল যেই ইনসিওর্ড সাম এটা 25% তারা ফেরত দেয়। তো আমি সেটা আনতে গেলাম, তখন তারা আমাকে বলল আপনার যেই ইন্স্যুরেন্স সার্টিফিকেট আছে বা বীমা দলিল আছে সেটা নিয়ে আসতে হবে। আমি বাসায় আসলাম, এসে খোঁজাখুঁজি করে দেখলাম সেটা পাওয়া যাচ্ছে না, বাসায় ওই ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা বীমা দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি তাদেরকে বললাম যে আই এম সরি, আমি বাসা চেঞ্জ করেছি কয়েকবার, এর মধ্যে এটা কোথায় আছে আমি শিওর না, এটা খুঁজে পাচ্ছি না। তখন ওনারা আমাকে বললেন তাহলে ঠিক আছে, আপনি যেটা খুঁজে পাচ্ছেন না আপনি থানায় একটা জিডি করেন যে আপনার এটা বীমা দলিল হারিয়ে গেছে। জিডি করার পরে ওই জিডির নাম্বার দিয়ে আপনি একটা লোকাল পত্রিকাতে সার্কুলার দিবেন যে আপনার বীমা দলিল হারিয়ে গেছে। সার্কুলার যেদিন পাবলিশ হবে তার 1 মাস পরে আপনি ওই কপিগুলো, সার্কুলারের কপি আর জিডির কপি নিয়ে আসবেন আমাদের কাছে। তো আমি তাই করলাম। করার পরে তখন তারা আমাকে একটা স্ট্যাম্প দিল সাইন করার জন্য। আমি ওটা সাইন করলাম। সাইন করার পরে তারা আমাকে একটা নতুন
মানে ডুপ্লিকেট বীমা দলিল ইস্যু করলো, যেটা দিয়ে পরবর্তীতে আমি আমার বেনিফিটটা ক্লেম করতে পারলাম। তাহলে এই যে ফর্মালিটিস গুলো, এর মধ্যে একটা হচ্ছে তাদের পক্ষ থেকে দেয়া একটা স্ট্যাম্পে সাইন করা, ওটাই হচ্ছে ইন্স্যুরেন্স, কি বলে, ওটাই হচ্ছে ইন্ডেমনিটি বন্ড বলে এটাকে। যে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যাসিওর করছি যে আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না, অথবা আমার কারণে অন্য কোনো থার্ড পার্টি দ্বারাও আপনাদের কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছ? জি স্যার। তার মানে তখন আমার স্ট্যাটাসটা হলো আমি ইন্ডেমনিফায়ার হলাম, আর ইন্স্যুরেন্স কোম্পানি হলো ইন্ডেমনিফাইড। তো আমার পার্ট থেকে অ্যাসিওরেন্সটা কি ছিল, যে আমি এশিওর করছি আমার দ্বারা অথবা অন্য কারো দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। তার মানে হচ্ছে আপনারা আমাকে যে ডুপ্লিকেট সার্টিফিকেটটা ইস্যু করছেন, এটা দিয়ে আমি বেনিফিট নিচ্ছি, আমি ওই অরিজিনাল সার্টিফিকেটটা আবার এসে প্রডিউস করে ওইটা দিয়ে কোনো বেনিফিট ক্লেম করব না, অথবা অন্য কেউ সেই অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে এসে আপনাদের কাছ থেকে কোনো বেনিফিট ক্লেম করবে না। আমি সমস্ত লিগ্যাল অ্যাকশন নিয়েছি, এবং পরবর্তীতে যদি কেউ করেও আপনাদের যদি ফাইন্যান্সিয়াল কোনো লস হয়, তাহলে আমি আপনাদেরকে কম্পেনসেট করব। ঠিক আছে? জি স্যার। তো এটাকেই বলে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি, এটার অ্যাপ্লিকেশন আরো বিভিন্ন জায়গাতে রয়েছে। কন্ট্রাক্ট অফ গ্যারান্টির মধ্যেও এটার ইমপ্লিকেশন আছে, আমরা সামনে দেখব, নেক্সটে গিয়ে আমরা দেখব। Essentials of contracts of indemnity. ইনডেমনিটি কন্ট্রাক্টের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে বা ফিচার আছে বা এসেনশিয়ালস আছে। নাম্বার 1 বলছে এসেনশিয়ালস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। যেহেতু কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি ইটসেলফ ইজ এ কন্ট্রাক্ট, স্বাভাবিকভাবে এটার যে এসেনশিয়াল এলিমেন্টস গুলো আছে, অফার অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে এখানে, তারপরে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনের ব্যাপার আছে, রাইটিং এন্ড রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার থাকতে পারে, তারপরে ক্যাপাসিটি অফ দ্য পার্টিজ এর বিষয় আছে। এই সমস্ত এসেনশিয়ালস গুলো এখানে উপস্থিত থাকতে হবে। আরেকটা হচ্ছে indemnifier promises to save indemnity holder from the loss caused to him by the conduct of the promisor or by the conduct of any other person. তাহলে এখানে ইন্ডেমনিফায়ার যে যে প্রমিসর, সে প্রমিস করছে ইন্ডেমনিটি হোল্ডারকে সে সেভ করবে ফ্রম এভরি পসিবল লসেস, যেটা তার কারণে হতে পারে অথবা অন্য কারো দ্বারা হতে পারে, তার দ্বারা হতে পারে অথবা অন্য কারো দ্বারা হতে পারে তার কারণে। 3 নম্বর বলছে কন্ট্রাক্ট মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। কন্ট্রাক্ট লিখিত মৌখিক হতে পারে অথবা কন্ট্রাক্ট কাজকর্মের মাধ্যমেও হতে পারে। Number 4, liability of indemnifier commences when the indemnifier suffers some loss according to the terms and conditions of the contract. Liability শুরু হয় যখন indemnifier loss suffer করে। When the indemnifier suffers some loss according to the terms and conditions of the indemnifier, না তো এটা indemnified যদি কোনো লস সাফার করে তাহলে এখানে ইন্ডেমনিফায়ারের লায়াবিলিটি শুরু হয়। নাম্বার 5 যেটা বলছে যে কন্ট্রাক্টস অফ ইন্স্যুরেন্স আর অলসো কভার্ড ইন দিস। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, এই যে একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা তো আছেই, এছাড়াও ইন্স্যুরেন্স ইটসেলফ ইজ অ্যান ইন্ডেমনিটি। ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে অ্যাসিওর করছে যে আপনার কোনো লস হবে না অথবা আপনার কোনো রিস্ক হবে না, আমরা যদি রিস্ক হয় তাহলে আপনাকে কম্পেনসেট করব। তো ওই দিক থেকেও একটা কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হয়, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডেমনিফায়ার আর
যে পলিসি হোল্ডার সে হচ্ছে ইন্ডেমনিফাইড। এগুলো কয়েকটা সেকশনের কথা বলেছে, ওই সেকশনগুলো কি কি বিষয় ডিসকাস করে। সেকশন 125-এর 1 ডিসকাস করে ক্লেম ফর ড্যামেজেস। ড্যামেজেস মানে হচ্ছে মনিটারি কম্পেনসেশন। সেকশন 125-এর 2 বলছে ক্লেম ফর কস্ট অফ স্যুট। যদি ইন্ডেমনিফাইড কোনো লস সাফার করে এবং যদি ইন্ডেমনিফাইড সেটা ক্লেম করে এবং এটার জন্য যদি কোনো মামলা হয়, সেই মামলার যে খরচ আছে সেই খরচটা সহ সে চার্জ করতে পারবে। রিকভারি অফ সামস পেইড আন্ডার কন্ডিশনস অফ কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ করতে গিয়ে যদি কোনো পেমেন্ট দিতে হয় সেই পেমেন্টটাও এখানে কালেকশন করার অপশন রয়েছে সেকশন 125-এর 3-এ। এখানে ইন্ডেমনিফায়ারের কিছু অধিকারের কথা বলা হয়েছে। ইন্ডেমনিফায়ারের অধিকার হচ্ছে রাইটস আন্ডার ডক্ট্রিন অফ সাব্রোগেশন। সাব্রোগেশন মানে স্থলাভিষিক্ত হওয়া, একজন আরেকজনের এই জায়গাতে চলে আসা। To sue against third party after indemnifying the indemnity holder. indemnify করার পরে এখানে যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে তাহলে থার্ড পার্টির কাছ থেকে আদায় করার জন্য এখানে ইয়ে হতে পারে, মামলা হতে পারে। লাইক এমন হতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে অ্যাসিওর করলো যে আপনার গাড়িটার জন্য আপনি প্রিমিয়াম দেন, গাড়ি যদি অ্যাক্সিডেন্টে পড়ে এবং যদি এটার কোনো ড্যামেজ হয় তাহলে আমরা সেটা কম্পেনসেট করব। তাহলে আমার গাড়িকে এসে আরেকটা গাড়ি মেরে দিল, হ্যাঁ, তাহলে ও হচ্ছে থার্ড পার্টি। আমার গাড়িকে যে মেরে দিল সে হচ্ছে থার্ড পার্টি। তো ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আমাকে কম্পেনসেট করে দিবে, যেহেতু সে আমাকে প্রমিস করেছে যে আমার কোনো ক্ষতি হলে সে দেখবে, আমাকে কম্পেনসেট করে সে তখন লাগবে হলো আমার গাড়িকে যে মেরে দিয়েছে তার পেছনে। এবং তখন মূলত আমি ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে যাবে আমি, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আমি হয়ে যাবে। তো ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে যাবে শরীফুল হক। যে সাপোজ যদি এখানে ইন্স্যুরেন্স কোম্পানি না থাকতো তাহলে আমি কি করতাম, আমি ও যে আমাকে মেরে দিল তার বিরুদ্ধে অ্যাকশনে যেতাম যে তোমার গাড়ি আমার গাড়িকে মেরে দিয়েছে কেন আনডিউলি, আমি তার কাছে ক্ষতিপূরণ চাইতাম। এখন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে গেল শরীফুল হক। ইন্স্যুরেন্স কোম্পানি ওই 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 গাড়িওয়ালার এগেনস্টে মামলা করছে। তাহলে এটা দিয়ে দুইটা পয়েন্টই চলে আসে। এই যে ইন্স্যুরেন্স কোম্পানির শরীফুল হক হয়ে যাওয়াটা এটাকে বলে ডক্ট্রিন অফ সাব্রোগেশন, ঠিক আছে, মানে ইন্স্যুরেন্স কোম্পানি শরীফুল হকের স্থলাভিষিক্ত হয়ে গেল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে সেই অধিকার পেল এই সাব্রোগেশনের ফলে, এই অধিকার পেল যে সে এখন ওই থার্ড পার্টির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে পারবে, যে কেন ওই থার্ড পার্টি তার ইন্ডেমনিটি হোল্ডারকে মেরে দিল। আচ্ছা, স্যার এটা তো প্রিমিয়াম নেওয়ার সাথে ওর সাথে ইয়েটা শর্ট হয়ে যায় না, বিকজ যে পার্সনটার গাড়িকে মারছে তার থেকে তো সে প্রিমিয়াম নিছে, সে প্রিমিয়ামটাই তো সে কম্পেনসেট করছে। হ্যাঁ, কম্পেনসেট করছে, কিন্তু এখন এখন সে এটা যদি অন্য কেস হতো, সাপোজ আমার গাড়িটা ন্যাচারালি অ্যাক্সিডেন্ট করেছে, এমনিতে গিয়ে খাদে পড়ে গেছে, তখন এটা কোম্পানি পুরোটাই এখানে কম্পেনসেট করবে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে কোম্পানি আমার গাড়িকে অন্য একটা গাড়ি মেরে দিয়েছে এবং কোম্পানি তার কাছ থেকে ক্ষতিপূরণ আনতে পারে, তো সেই ক্ষেত্রে আমার প্রিমিয়ামের উপরে এটা ইফেক্ট মানে পড়বে না। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এটার মধ্যে একটা ইয়ে হবে আর কি, একটা তোমার
এটাকে কি বলে যে একটা অ্যাডজাস্টমেন্ট হবে। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। Not to compensate for losses not covered under condition of indemnity. এখানে শুধু এরকম থার্ড পার্টিও না, আবার এই ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমার কাছ থেকে প্রিমিয়াম নিয়ে দেখা গেছে যে আমার গাড়িকে সে অ্যাসিওরেন্স দিল, ঠিক আছে, এই একই গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি চাইলে আবার কি করতে পারে, আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করতে পারে, বুঝতে পেরেছো? তখন সে তার কাছ থেকেও কম্পেনসেশন চার্জ করতে পারে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি আবার এটাকে আরেকটা জায়গাতে ইন্স্যুরেন্স করে রাখতে পারে, বুঝতে পেরেছো, তার নিজের উপরে চাপ কমানোর জন্য। জি স্যার। সেগুলোকে বলে রিইন্স্যুরেন্স। হ্যাঁ, সেগুলোকে বলে রিইন্স্যুরেন্স। তো যাই হোক, আমরা দেখছি এটা যে এখানে ইন্ডেমনিটির একটা অ্যাপ্লিকেশন আছে। এরপরে আরেকটা টার্ম যেটা, এটাকে বলে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। হ্যাঁ, কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। গ্যারান্টি স্পেলিংটা দেখে নেবে, এটা একটু অন্যরকম, জি স্যার। মনে রাখবে সবসময়। GUARANT গ্যারান্টি। এটা 126 নাম্বার সেকশন বলছে, Indian Contract Act, IC Act. According to section 126 of Indian Contract Act, a contract of guarantee is a contract to perform the promise or discharge the liability of a third person in case of his default. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে it's a contract to perform the promise or discharge the liability of a third person in case of his default. তাহলে এখানে তিনটা পার্টি থাকে, একটা হচ্ছে সিউরিটি, প্রিন্সিপাল ডেটর এবং আরেকটা হচ্ছে ক্রেডিটর। নাও লেটস চেক। আমরা দেখা যাচ্ছে, জি স্যার, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। তাহলে ইন্ডেমনিটি, স্পেলিং ঠিকমতো হয় কিনা বইলো, না হলে আমাকে ধরবা। স্যার, এক পাশের লেখাগুলা দেখা যাচ্ছে না, বাম পাশের। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্ডেমনিটি। When one party promises to save the other. স্যার, আমাদের রেজাল্ট কখন দিবেন? রেজাল্ট দিতে হবে। জি স্যার।
দিব ইনশাআল্লাহ। Is a contract to perform the promise or discharge the liability of a third person in case of his default. দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি দেখি এখানে তাহলে এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। এখানে এ হচ্ছে indemnifier, indemnified or indemnity holder. তাহলে এখানে এই ক্লাস নিতেছি। তাহলে এখানে তিনটা পার্টি, এ হচ্ছে প্রিন্সিপাল ডেটর, ক্রেডিটর, আর একটা হচ্ছে সিউরিটি। সাপোজ আমাদের ছাত্রী তোমাদের ক্লাসে আছে সাইমা জেরিন, না? জি স্যার। সাইমা জেরিন আছে না? জি স্যার আছি। হুম। আমরা ইন্ডেমনিটিটা তো মোটামুটি বুঝে গেছি, গ্যারান্টিটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। তো এখানে সাপোজ সাইমা জেরিন
সে এ, ঠিক আছে, এই যে এখানে এ, সাইমা জেরিন সে কি করলো, একটা ব্যাংকে গেল, সাপোজ ব্যাংক এশিয়াতে গেল, গিয়ে একটা লোন চাইলো, বললো যে আমি একটা ছোট্ট ফার্ম করব, আমার 5 লাখ টাকা লোন লাগবে। বোঝা যাচ্ছে তো না? জি স্যার। লোন লাগবে। তো লোনের জন্য যখন গেল ব্যাংকে, লোন তখন বললো, ব্যাংক তখন বললো যে ওকে ফাইন, আমাদের কাজই তো লোন দেওয়া, কোনো সমস্যা নাই। তো সাইমা, তুমি এক কাজ করো, একজন গ্যারান্টর নিয়ে আসো, যে তোমার ব্যাপারে আমাদেরকে গ্যারান্টি দিবে যে তুমি আমাদের লোনটা আবার ঠিকঠাক মতো পরিশোধ করবা। বোঝা গেল? জি স্যার। ইয়েস স্যার। তখন সাইমা জেরিন সে আসলো, সরি, সে আসলো সি এর কাছে। সি হচ্ছে শরীফ স্যার। বুঝা গেল? জি জি স্যার। স্যার। হ্যাঁ, শরীফ স্যারের কাছে এসে বললো যে স্যার, আপনি যদি আমার গ্যারান্টর হন, আমাকে রিকমেন্ড করেন, তাহলে ব্যাংক থেকে আমি এই 5 লাখ টাকা লোন পাবো। তাহলে আমি কি করলাম, ব্যাংকে বলে দিলাম যে সাইমা জেরিনকে লোন দেওয়া যেতে পারে। তো তখন ব্যাংক আমাকে একটা একটা এরকম পেপারস দিল, যেখানে সিওরিটির ব্যাপারে ইনফরমেশন থাকবে। আমি সেটা ফিল আপ করে সাইন করে দিলাম। ব্যাংকের সাথে আমার এখানে যেটা হয়ে গেল, এটাই হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। ঠিক আছে? জি স্যার। এটাই হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। স্যার বলো। স্যার এখানে সাইমা যদি লোনটা পে করতে না পারে তাহলে কি স্যার গ্যারান্টি থেকে ওই লোনটা পে করতে হবে? এক্স্যাক্টলি, কেন নয়? বাট স্যার মানে কেউ কেন মানে এরকম কি হয় স্যার, গ্যারান্টি থাকে কেউ, কারণ আমি যে লোনটা নিচ্ছে সেটা আমার আমার লোন আরেকজন কেমনে পে করবে একটা সাইমা জেরিনের সাথে আমার ওরকম সম্পর্ক আছে বলেই তো আমি সাইমা জেরিনের ব্যাপারে গ্যারান্টি দিব। স্যার এটা কি অনেকটা এরকম যে ওই মানে পড়াশোনার ক্ষেত্রে অনেকে স্টেটমেন্ট দেখায় অন্য কোনো রিলেটিভের, যে সে যদি পে করতে না পারে ওই রিলেটিভের ওই অ্যাকাউন্ট থেকে যাবে, সেরকম? হতে পারে, সেটা রিলেটিভও হতে পারে, অন্য কিছু হতে পারে, সাধারণ সাধারণ মানুষও হতে পারে। আচ্ছা দেখো, তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো। কে করেছো প্রশ্ন এটা? স্যার সালমা স্যার। সালমা, তুমি ভালো প্রশ্ন করেছো সালমা। দেখো, আমি তো ঢাকাতেই চাকরি করেছি বেশিরভাগ সময়, প্রায় 13 বছর চাকরি করেছি ঢাকা ক্যাম্পাসে। এরপরে চিটাগাঙে এসেছি, মাঝখানে মালয়েশিয়াতে ছিলাম। তো ঢাকাতে আমি একটা ছেলের আইআইইউসি তে এরকম গ্যারান্টর হয়েছিলাম। সেটা হচ্ছে ওই ছেলের প্রায় 1,20,000 টাকা ডিউ ছিল। তো সে যখন ফাইনাল সেমিস্টারে বের হয়ে যাবে কম্পিউটার সায়েন্সে, তখন সে এসে ধরলো যে স্যার, আমার তো পেমেন্ট করার মতো অবস্থা নাই, তো আর এদিকে পেমেন্ট না করতে পারলে আইআইইউসি আমাকে পরীক্ষাও দিতে দিচ্ছে না, তো আমি তো গ্রাজুয়েট না হইতে পারলে চাকরিও করতে পারবো না, বিশাল বিপদ হয়ে যাবে।
তখন আমি আইআইইউসি কে বললাম যে এই ছেলেকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, এই ছেলে যদি পে না করতে পারে তাহলে আমি পে করব। এই কথা বলছি, তারপরে আইআইইউসি তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। সে পরীক্ষা দিল, দিয়ে কোনোভাবে তার রেজাল্ট শিটটা সে বের করে নিয়ে গেল। এরপরে সে চাকরি পাইলো, চাকরি বাকরি করলো বেশ কিছুদিন। এরপরে নিজেই একটা কোম্পানি দিয়ে দিল, কোম্পানি দিয়ে সে কোম্পানির এমডি হয়ে গেল, ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেল। এরপরে সে কিসের কোম্পানি? ওইটা একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল। এরপরে সে কোম্পানির গাড়ি কিনলো, নিজে গাড়ি ড্রাইভ করে, হাতে সোনালী কালারের ঘড়ি, বিবাহ করেছে, বাচ্চা কাচ্চাও হয়েছে, বাচ্চা সহ একদিন দেখা হলো এক জায়গায়। কিন্তু আইআইইউসি কে আর পে করে না। তো আইআইইউসি একদিন আমাকে চিঠি দিল, বললো আপনি যে ছেলের ব্যাপারে গ্যারান্টি দিছিলেন ওই ছেলে তো পেমেন্ট করে না, এখন আপনার স্যালারি থেকে আমরা টাকা কেটে নিব। তো তখন আমি কিছু বলি নাই, চাইলে আইআইইউসি কেটে নিতে পারতো, কিন্তু আইআইইউসি আবার মহানুভবতা দেখায় আমার স্যালারি থেকে টাকা কাটে নাই, কিন্তু আমাকে 2-3 বার ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং মানে খুব জেন্টল রিমাইন্ডার, যে ওই ছেলেকে যেন আমি বলি সে যেন পেমেন্ট করে দেয়। তো আমি ওই ছেলেকে একদিন বললাম যে দেখো, যেই আল্লাহ তোমাকে এই সহযোগিতা করেছে বিপদের সময়, মূলত আমরা না, আল্লাহ পাক তোমাকে সহযোগিতা করছে। তো সেই আল্লাহ তো এখনো বর্তমান, চাইলে তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া ওনার পক্ষে অসম্ভব না। জাস্ট কুন ফায়াকুন, হও বলবে আর অমনিতেই হয়ে যাবে। তো সে খুব ভয় পাইছে, ভয় পাওয়ার পরে বলছে স্যার দিয়ে দিব, এরপরে আর দেয় না, আবার যোগাযোগ নাই, দেয় না। আমাকে বলে যে আমি যেন চিটাগাংকে রিকোয়েস্ট করি তার যেন যে ডিউসটা আছে সেটা যেন 50% কমায় দেয়, তাহলে এটা সে কমফোর্টেবলি দিতে পারবে। 1,20,000 টাকা দিতে পারে না, অথচ সে কিন্তু কোটি কোটি টাকার বিজনেস করছে এখন। সে দুবাই যায়, তারপর আরো বিভিন্ন জায়গাতে রিহাব ফেয়ারে যায়, নিজে গাড়ি ড্রাইভ করে, রিক্রুটমেন্ট করে, বড় অফিস ঢাকাতে খুব গুলিস্তানের কাছে ভালো কমপ্লেক্সে অফিস নিয়েছে। আচ্ছা যাই হোক, পরে সেটা করছে না। তো আমি তো ওই কথাটা তাকে বলছিলাম যে আল্লাহ পাক চাইলে তোমাকে আবার ওখানে নামিয়ে দিতে পারেন। তো এরপরে হঠাৎ করে একদিন আসছে, এসে বলছে স্যার আমি তো আমেরিকাতে যাব। আমি বলছি আচ্ছা খুব ভালো, যাও আমেরিকাতে যাও। তো বলছে স্যার আমি আমেরিকাতে যেতে হলে চিন্তা করছি আমার যেই সার্টিফিকেট আছে, অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলো সব উঠাই নিব এবং আইইউসির টাকাটাও দিয়ে দিব স্যার। ওখানে আমেরিকাতে গিয়ে আমি ওই ফেয়ারের পাশাপাশি আরো কিছু অপরচুনিটি এক্সপ্লোর করা যায় কিনা সেগুলো দেখবো। আমি বলছি ওকে ফাইন, যাও। সে করলো কি, তখন আমেরিকাতে যাওয়ার জন্য কাগজপত্র উঠাইতে গেল আমাদের একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনে, গিয়ে দেখে তার এই ডিগ্রি কমপ্লিট হয় নাই, বুঝছো? তার রিকোয়ারমেন্ট ছিল 141 ক্রেডিট আওয়ার কমপ্লিট করা, সে 141 ক্রেডিট আওয়ারই কমপ্লিট করেছে, কিন্তু তার ফাইনাল সেমিস্টারে এসে দুইটা অপশন ছিল, অপশন 1 অপশন 2। তো মূলত অপশন 1 অপশন 2 থেকে তার দুইটা কোর্স করার কথা। তো তার সময় যে পলিসি ছিল সেই পলিসি অনুযায়ী যে কোনো একটা অপশন থেকে দুইটা কোর্স করে ফেললেই হয়ে যেত, আরেকটা অপশনে যেতে হতো না। কিন্তু সে যাদের সাথে পরে বের হয়েছে, এক সেমিস্টার তো সে ফাইনাল পরীক্ষা দিতে পারে নাই, পরবর্তী সেমিস্টারে যখন যাদের সাথে বের হয়েছে তাদের ক্ষেত্রে পলিসিটা চেঞ্জ হয়ে গেছিল। তাদের ক্ষেত্রে পলিসি ছিল যে দুইটা অপশন থেকেই একটা একটা কোর্স অ্যাটলিস্ট নিতেই হবে। বুঝতে পেরেছো? এখন স্যার তার তো অপশন 2 থেকে কোনো কোর্স করা নাই, এই জন্য তার ডিগ্রি হয় নাই। ক্রেডিট আওয়ার কমপ্লিট হয়েছে, কিন্তু
অপশন 2 থেকে তার কোনো কোর্স করা নাই, এই জন্য তার ডিগ্রি হবে না এখন। এই ছেলে আবার ইন্টারমিডিয়েট পাস হয়ে গেল কিনা, জি স্যার। যেহেতু তার বিএসসি ডিগ্রি কমপ্লিট হয়নি, এখন আবার এসে পায়ে ধরতেছে, স্যার স্যার মাফ করে দেন। কি মাফ করে দিতাম? বলে যে স্যার আমি সমস্ত পেমেন্ট সবকিছু করে দিব স্যার, আমাকে একটু পার করায় দেন। আমি কিন্তু তার ডিপার্টমেন্টেরও টিচার না, আমি ছিলাম বিজনেসে, সে ছিল সিএসসি তে। তো পরে আমি বললাম যে দেখো তুমি কি করেছো, অলরেডি সেটা প্রায় 8-10 বছর হয়ে গেছে। হ্যাঁ, 10 বছর পরে এসে দেখে সে গ্রাজুয়েটই না, আর এতদিন অনেক বিটলামি করছে, অনেক কিছু করছে, আমারে গ্যারান্টর বানাই দিয়ে গেছে, কিন্তু আইআইইউসি ভদ্র দেখে না আমার থেকে স্যালারি কাটে নাই, আর নাহলে স্যালারি কাটতো। আমি হচ্ছে সেই সিওরিটি, এই যে এখানে সিওরিটি। তো যাই হোক, এরপরে কি করব এখন? এই ছেলে মেয়ে আর ছাত্রছাত্রী যত খারাপই হোক, বাপ মার কাছে আর স্যারদের কাছে এসে যদি মাপ চায়, বলে ভুল হয়ে গেছে, আমরা তো মাফ না করে দিয়ে আসলে পারি না, বুঝছো? তো মাফ করে দিলাম, সে সমস্ত পেমেন্ট করলো। এরপরে আমার ডিপার্টমেন্টে একজন টিচার ছিলেন সিএসসির, ওনাকে বললাম যে আপনি ওকে এই কোর্সটা, অপশন 2 এর এই কোর্সটা স্পেশালি করায় দেন, এখন তো আর এটা অফার নাই, স্পেশাল অ্যারেঞ্জমেন্টে করায় দেন। পরে তাকে 16-17 দিনের একটা স্কিম দিয়ে ওই কোর্স আবার কমপ্লিট করায়, আবার পরীক্ষা নেওয়ায়, তারপরে ডিগ্রি কমপ্লিট করায় দিছি, বুঝছো? এরপরে সে টাকা পয়সাও দিছে, সবকিছুই করছে। তো এইখানে দেখো যে আমি ওকে হয়তো মোরালি কিছু টেক্সট করেছি বা ইয়ে করেছি, মোরালি মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি বা ভয় দেখানোর চেষ্টা করেছি, কিন্তু লিগালি আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি নাই। কেন যেতে পারি নাই? কারণ এই যে রিলেশনশিপটা তার সাথে আমার হওয়ার কথা ছিল, এই রিলেশনশিপটা সে এসে আমাকে রিকোয়েস্ট করলো, আর অমনি আমি তার গ্যারান্টর হয়ে গেলাম। এখানে আরেকটা ব্যাপার হতে পারতো, এই যে সালমা যে প্রশ্নটা করলা যে স্যার ও যদি ডিফল্ট করে, ও যে 5 লাখ টাকা লোন নিল, ও যদি টাকা না দেয় তাহলে তো ব্যাংক আপনাকে ধরবে, আপনি কেন ওর জন্য টাকা দিতে যাবেন? তো এইখানে যদি আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে যখন তুমি আমাকে এসে রিকোয়েস্ট করছো যে স্যার আমার গ্যারান্টর হন, তখন আমার উচিত হবে, আমি যদি প্রফেশনাল হই, আহ, আমি যদি হই, লিগ্যাল প্রসেস গুলাকে ঠিক মতো অনার করি, তাহলে আমার উচিত হবে তোমার কাছ থেকে একটা ইন্ডেমনিটি বন্ড নেওয়া। এটা হচ্ছে ইন্ডেমনিটি বন্ড, যে ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি তোমার গ্যারান্টর হচ্ছি, তুমি এটাতে সাইন করো। হ্যাঁ, কি সাইন এটা? যে আমি প্রমিস করছি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, অথবা আমার কারণে ওই ব্যাংকের দ্বারাও আপনার কোনো ক্ষতি হবে না, যদি হয় তাহলে আমি আপনাকে কম্পেনসেট করব। আমি যদি ওই ছেলের কাছ থেকে এটা লেখায় নিতাম, তাহলে আমি ওর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে পারতাম। আইইউসি যদি আমার স্যালারি কাটতো, যত কাটতো আমি ওর কাছ থেকে তত আদায় করে নিতে পারতাম। বুঝতে পেরেছো? জি স্যার। তো ওই সাইমার ক্ষেত্রেও বিষয়টা এরকম, আমি যদি ওর গ্যারান্টর হই, তাহলে ওর কাছ থেকে আমার উচিত হবে এরকম একটা ইন্ডেমনিটি বন্ডে সাইন করায় নেওয়া, যে ঠিক আছে তুমি আমাকে এসিওর করো যে তোমার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, অথবা তোমার কারণে ওই ব্যাংকের দ্বারাও আমার কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির এখানে, এই যে এই কন্ট্রাক্ট অফ গ্যারান্টির এখানে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিরও একটা খুব অ্যাক্টিভ ইনভলভমেন্ট রয়েছে। ক্লিয়ার? জি স্যার। এখন বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, যে প্রশ্ন করছিলা যে কেন আপনি গ্যারান্টর হবেন, সে উত্তরটা পেয়েছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ,
তোমার সাথে আমার একটা লিগ্যাল রিলেশনও থাকতে পারে এরকম থ্রু ইন্ডেমনিটি। লিগ্যাল রিলেশন থাকলে তো সমস্যা নাই। তোমার কারণে আমার যদি অন্য জায়গায় ক্ষতি হয় তাহলে আমি তোমার কাছ থেকে এটা আবার রিটার্ন নিয়ে নিব। স্যার বিআরসি এর মধ্যে তাহলে যে লটা ক্রিয়েট হচ্ছে বা লিগ্যাল অ্যাকশনটা সি নিতে পারবে ওটাকেই তো ইনডেমনিটি বলছে। বিআরসি এর মধ্যে না, এআরসি এর মধ্যে যেটা ওটাকে ইন্ডেমনিটি বলছে। আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি। আর বিআরসি এর মধ্যে যেটা সেটা তো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়েছি স্যার। হ্যাঁ, তাহলে কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে আমরা যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে এখানে তিনটা পার্টি থাকে। এখানে তিনটা পার্টি থাকবে। একটা হচ্ছে প্রিন্সিপাল ডেটর, আর একটা হচ্ছে সিউরিটি, আর আরেকটা হচ্ছে ক্রেডিটর, এবং তিনটা কন্ট্রাক্ট থাকে। এখানে সিউরিটির যে লায়াবিলিটি এটা হচ্ছে সেকেন্ডারি। যে গ্যারান্টর তার লায়াবিলিটি ইমিডিয়েটলি তৈরি হয় না, লায়াবিলিটি তৈরি হয় যদি থার্ড পার্টি ডিফল্ট করে তখন। এই জন্য এটাকে বলে। আর থার্ড পার্টি যদি কখনোই ডিফল্ট না করে, সাইমা টাকা নিয়ে ঠিক মতো যদি টাকা দিয়ে দেয় ব্যাংকে, তাহলে শরীফ স্যারের আর কোনো লায়াবিলিটি আছে এখানে? না স্যার। নাই। ওই ছেলে যদি আইওসির টাকা ঠিক মতো দিয়ে দিত তাহলে শরীফ স্যারের আর কোনো লায়াবিলিটি ছিল? না স্যার। ছিল না, হ্যাঁ। তো তাহলে এটা হচ্ছে লায়াবিলিটি, সিউরিটি লায়াবিলিটি হচ্ছে সেকেন্ডারি ইন নেচার। এক্সিস্টেন্স অফ প্রিন্সিপাল ডেট, প্রিন্সিপাল ডেট থাকে এখানে একটা, enforceability by law, consideration, no need for separate consideration, no misrepresentation or concealment, আর এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি অফ দ্য পার্টিস। স্বাভাবিকভাবে এগুলো থাকতে হয়। সো এগুলো হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, অথবা আমরা ইন সাম কেসেস পার্থক্য দেখতে পারি। এইখানে গ্যারান্টির আবার কাইন্ডস বলেছে। ইউজুয়ালি দুই ধরনের গ্যারান্টি আছে, একটা হচ্ছে স্পেসিফিক গ্যারান্টি আর আরেকটা হচ্ছে কন্টিনিউইং গ্যারান্টি। আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। দুই ধরনের গ্যারান্টির কথা বলছে, একটা হচ্ছে স্পেসিফিক গ্যারান্টি আর একটা হচ্ছে কন্টিনিউইং গ্যারান্টি। স্পেসিফিক গ্যারান্টি হচ্ছে বা অর্ডিনারি গ্যারান্টি বলে এটাকে, when guarantee is given for a single transaction, যদি সিঙ্গেল ট্রানজাকশনের জন্য গ্যারান্টি দেওয়া হয়, একটা ট্রানজাকশনের জন্য গ্যারান্টি দেওয়া হয়, সেটাকে বলে স্পেসিফিক গ্যারান্টি। যেমন একটু আগে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে সাইমা ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়ে এসছে, আবার সে 2 বছর পরে এই পুরো টাকাটা উইথ প্রফিট একসাথে ফেরত দিবে। যদি এরকম কাজের জন্য গ্যারান্টি দেওয়া হয় একটা সিঙ্গেল ট্রানজাকশনের জন্য, তখন সেটাকে বলে স্পেসিফিক গ্যারান্টি। আর কন্টিনিউইং গ্যারান্টি বলে হলো যখন গ্যারান্টি দেওয়া হয় when guarantee is given for a series of transaction, series of transactions,
যেমন এ হচ্ছে একটা বাড়ির কেয়ারটেকার, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওই বাড়িটা দেখাশোনা করার জন্য আর ওই বাড়ির ভাড়া কালেকশন করে বাড়ির মালিকের কাছে দেওয়ার জন্য। তাহলে বি হচ্ছে হাউস ওনার, হাউস ওনার, আর এ হচ্ছে কেয়ারটেকার। কেয়ারটেকার আর এদিকে তোমার সি এটা গ্যারান্টি দিচ্ছে। সি গ্যারান্টি দিচ্ছে, সি হচ্ছে সিউরিটি। তাহলে সি গ্যারান্টি দিচ্ছে কিসের? লাইক ট্রানজাকশন 1, ট্রানজাকশন 2, ট্রানজাকশন 3, ট্রানজাকশন n, like 12, n equals to 12। বছরে 1 বছরের জন্য কেয়ারটেকার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, প্রতি মাসে মাসে সে বাড়ি ভাড়া কালেকশন করবে এবং বি কে বোঝায় দিবে সেটা। তাহলে প্রতি মাসে মাসে সে একটা ট্রানজাকশন করতেছে। এখানে গ্যারান্টি দেওয়া হচ্ছে ফর এ সিরিজ অফ ট্রানজাকশন, এই জন্য এটাকে বলে কন্টিনিউইং গ্যারান্টি। কি বলে এটাকে? কন্টিনিউইং গ্যারান্টি। কন্টিনিউইং গ্যারান্টি। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। এই কন্টিনিউইং গ্যারান্টির ব্যাপারে এখানে বলা হচ্ছে রিভোকেশন অফ কন্টিনিউইং গ্যারান্টি। তার মানে এই কন্টিনিউইং গ্যারান্টি যিনি দিলেন মিস্টার সিউরিটি, উনি এই গ্যারান্টিটা ফিরিয়ে নেবেন, মানে ওই গ্যারান্টিটা রাখবেন না। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। এই গ্যারান্টিটা এটা উঠিয়ে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে কিভাবে এটা উঠায় নিতে হবে? নাম্বার 1, উনি এটা করতে পারেন বাই নোটিশ অফ রিভোকেশন। উনি রিভোকেশনের একটা নোটিশ সার্ভ করে দিতে পারেন। এই নোটিশ অফ রিভোকেশনটা উনি কখন সার্ভ করতে পারবেন? এই যে কিছুক্ষণ আগে দেখলাম T1, T2, T3, ট্রানজাকশন 1, ট্রানজাকশন 2, ট্রানজাকশন 3। এখানে আফটার দ্য সাকসেসফুল completion of one transaction and before starting of another transaction, জানুয়ারি মাসের বাসা ভাড়া সব কালেকশন করে আমাকে দিয়ে দিয়েছে, ফেব্রুয়ারি মাসের ভাড়া এখনো সে শুরু করে নাই উঠানো। এমন অবস্থায় চাইলে আমি তার ব্যাপারে গ্যারান্টি উঠিয়ে নিতে পারি। আমি বলবো যে আই এম সরি, ওই কেয়ারটেকারের ব্যাপারে আমি আর গ্যারান্টি দিতে পারছি না। এই কথাটা আমি বলবো। কখন বলবো?
সে যখন ওই কেয়ারটেকার একটা ট্রানজেকশন সাকসেসফুলি কমপ্লিট করে ফেলবে এবং আরেকটা ট্রানজেকশন সে শুরু করে নাই। ওকে, বুঝা গেল? জি স্যার। Secondly, revocation of continuing guarantee. Secondly হতে পারে surety's death. surety যদি মারা যায়, গ্যারান্টর যদি মারা যায়, তাহলে আমরা জানি গ্যারান্টরের যে কাজ সেটা হচ্ছে পার্সোনাল নেচারের কাজ। এটাতে পার্সোনাল স্কিল এন্ড কোয়ালিফিকেশন ইনভলভ। তাহলে সিউরিটি মারা গেলে এখানে আর কেউ তার এই গ্যারান্টি কন্টিনিউ করার ক্ষেত্রে রেসপন্সিবল হবে না। গ্যারান্টর মারা গেছে এই কথা শোনার পরে সাইমা জেরিন যদি ওই 5 লাখ টাকা আর ব্যাংকে ফেরত না দেয়, তাহলে ব্যাংকের কাছে তো এখন গ্যারান্টর নাই, ব্যাংক আর গ্যারান্টিকে ধরতে পারবে না। সুতরাং যা করার ওই সাইমা জেরিনকে খুঁজে বের করতে হবে এবং তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে হবে ব্যাংক। বুঝতে পেরেছ? Yes, sir. সিউরিটি ডিসচার্জ হয়ে যাবে, সিউরিটিশিপ ডিসচার্জ হয়ে যাবে। আরেকটা বলেছে এখানে কন্টিনিউইং গ্যারান্টি রিভোকড হতে পারে বাই নোভেশন। নোভেশনের বিষয়গুলো তো আমরা জানি, রিপ্লেসমেন্ট যদি হয় কোনো কন্ট্রাক্ট তাহলে হতে পারে নোভেশন। যেমন কেয়ারটেকারকে পার্ট টাইম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, আমি সেই জন্য গ্যারান্টি দিয়েছিলাম, এখন তারা কেয়ারটেকারকে ফুল টাইম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। তো এই যে তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট যেটা তারা করলো, এই অ্যারেঞ্জমেন্ট করার কারণে তাদের মধ্যে যে নতুন কন্ট্রাক্ট পুরাতন কন্ট্রাক্টের সাবস্টিটিউশন হয়ে নোভেশন হলো, তাহলে মূলত আমি যে কন্ট্রাক্টর গ্যারান্টি দিয়েছিলাম সেই কন্ট্রাক্টটা কি আর আছে নোভেশন হয়ে গেলে? আমরা ডিসচার্জ অফ কন্ট্রাক্টে পড়েছি না, নোভেশন হলে পরে পুরাতন কন্ট্রাক্টটা ডিসচার্জ হয়ে যায়, পড়েছি কিনা? জি স্যার। জি স্যার। তো তাহলে আমি পার্ট টাইম কেয়ারটেকারের জন্য গ্যারান্টি দিয়েছিলাম, এখন ওনারা পার্ট টাইমকে ফুল টাইম করে নিয়েছে, তো তাহলে নোভেশন করেছে। এখন আমি যেটার জন্য তাহলে দিয়েছিলাম পার্ট টাইম, সেই কন্ট্রাক্টটা কি আর আছে? ইজ ইট ইন এক্সিস্টেন্স? না স্যার। ডাজ ইট এক্সিস্ট? না স্যার, এক্সিস্টেন্স। হ্যাঁ, তাহলে ওটা যদি এক্সিস্ট না করে তাহলে আমার সিউরিটিশিপও তো এক্সিস্ট করছে না, জি স্যার। আমি তো আর গ্যারান্টর নাই। সো জি। এইভাবে কোনো ম্যাটেরিয়াল টার্মস এর মধ্যে যদি চেঞ্জ আনে, যেমন আমি যার ব্যাপারে গ্যারান্টি দিয়েছিলাম এই কেয়ারটেকার, তাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তখন তাকে বলা হয়েছিল রেগুলার স্যালারি দেওয়া হবে, মান্থলি স্যালারি দেওয়া হবে। পরবর্তীতে তারা আন্ডারস্ট্যান্ডিং করে স্যালারির বিষয়টা কমিশন বেসিসে নিয়ে গেছে, তাহলে এখানে ম্যাটেরিয়াল টার্ম অল্টারেশন হয়েছে, অল্টারেশন টার্মস অফ দ্য কন্ট্রাক্টে অল্টারেশন হয়েছে। তো এরকম অল্টারেশন হলে পরে আর পুরাতন কন্ট্রাক্টটা আছে? না স্যার। হ্যাঁ, আমরা তো জানি অল্টারেশনের কারণেও কন্ট্রাক্ট ডিসচার্জ হয়ে যায়। তাহলে যদি ডিসচার্জ হয়ে যায় আগের কন্ট্রাক্ট, আমি যেটার জন্য গ্যারান্টি দিয়েছিলাম সেটা যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে আমার গ্যারান্টিও ডিসচার্জ হয়ে গেছে, গ্যারান্টিও নাই। বুঝা গেল? জি স্যার। মূলত এই যে সাইমার এক্সাম্পল যেটা দিয়েছিলাম, সাইমা জেরের ব্যাংক থেকে যে টাকা নিয়েছে সেই টাকা নেওয়ার যে কন্ট্রাক্ট, তার মানে দ্য কন্ট্রাক্ট বিটুইন
প্রিন্সিপাল ডেটর অ্যান্ড ক্রেডিটর। প্রিন্সিপাল ডেটর এবং ক্রেডিটরের মধ্যে যে কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টের স্ট্যাটাসের উপরেই ডিপেন্ড করবে সিউরিটির সাথে ক্রেডিটরের যে কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। ওইটা যদি নড়াচড়া করে তাহলে এটাও নড়াচড়া করবে, এটাও ভেঙে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আর একটা হচ্ছে রিলিজ অর ডিসচার্জ অফ প্রিন্সিপাল ডেটর। আমি যদি প্রিন্সিপাল ডেটরকে বিদায় করে দেই, মানে ক্রেডিটর যদি প্রিন্সিপাল ডেটরকে বিদায় করে দেয়, আমি যার ব্যাপারে গ্যারান্টি দিয়েছিলাম তার কোনো একটা ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার পরে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে ওই কোম্পানি। বাদ দিয়ে দেওয়ার খবর শুনে, যে আমাকে বাদ দিয়ে দেওয়া হবে অথবা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই খবর শুনে সে ক্যাশ থেকে অনেকগুলো করে টাকা নিয়ে চলে গেল। তাহলে সেটার জন্য এখন কি গ্যারান্টরকে ধরতে পারবে? না স্যার। গ্যারান্টরকে ধরতে পারবে না। কেন? কারণ গ্যারান্টর যখন গ্যারান্টি দেয় তখন যে কোনো ধরনের চেঞ্জ অথবা যে কোনো ধরনের অল্টারেশন, যে কোনো ধরনের নোভেশন, যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত বিষয়গুলো গ্যারান্টরকে রিপোর্ট করতে হয়। বুঝতে পেরেছ? যেমন সাইমা যেই টাকা দিয়েছে, ব্যাংক দিয়েছে ওকে, সেই টাকাটা হয়তো সে মান্থলি ইনস্টলমেন্ট বেসিসে পে করে দেওয়ার কথা। এমন যদি হয় যে সে 2টা বা 3টা ইনস্টলমেন্ট দেয়নি, হ্যাঁ, কিন্তু ব্যাংকও তাকে কিছু বলেনি, তো এরপরে এসে বড় ধরনের কোনো প্রবলেম যদি হয়, সেটার জন্য কি গ্যারান্টরকে দায়ী করা যাবে? না স্যার। দায়ী করা যাবে না। তার কারণ হলো আমি তাকে, যদি গ্যারান্টারকে ইনফর্ম করা হয়, গ্যারান্টরকে ইনফর্ম করা হলে গ্যারান্টর ব্যবস্থা নেবে, গ্যারান্টর ব্যবস্থা নেবে। ওকে স্যার। আমাকে যদি জানাতো, আমি সাইমাকে বলতাম সাইমা ব্যাংকের সাথে এরকম করবা না, টাকা দিয়ে দাও, তাহলে সে দিয়ে দিত। অথবা না দিলে তখন গ্যারান্টর অন্য ব্যবস্থা নিত। গ্যারান্টর বলতো আমি তোমার গ্যারান্টর থাকবো না আর, তাহলে তুমি বিপদে পড়বা। জি স্যার, বুঝতে পেরেছি। তো এরকম আর অনেকগুলো ঘটনা আছে, রিলিজ অর ডিসচার্জ অফ প্রিন্সিপাল ডেটর। আরেকটা আছে অ্যারেঞ্জমেন্ট বিটুইন প্রিন্সিপাল ডেটর পিডি এন্ড ক্রেডিটর। তাদের মধ্যে কোনো অ্যারেঞ্জমেন্ট যদি হয়ে যায়, তারপরে লস অফ সিকিউরিটি যদি হয়, লস অফ সিকিউরিটি, জি স্যার। এটা কিরকম? এটা হচ্ছে সাপোজ সাইমাকে যখন ব্যাংক লোন দেয়, তখন একদিকে তো হচ্ছে আমি গ্যারান্টি দিয়েছি, ব্যাংক বলছে না এটা যথেষ্ট না, গ্যারান্টি যথেষ্ট নয়। তাহলে কি করতে হবে? তাহলে সাইমার বাড়ির যে দলিল আছে সেই দলিলটা একটা কপি আমার কাছে রাখতে হবে, ব্যাংক বললো। তো সাইমা কি করলো, তার বাড়ির যে দলিল আছে সেটার একটা কপি ব্যাংকের কাছে রাখলো। এখন কিছুদিন পরে ব্যাংক কি করলো, সেই দলিল হারিয়ে ফেললো। তাহলে এই যে এটাকে বলে লস অফ সিকিউরিটি। এটা দলিল হতে পারে অথবা সাইমার কিছু গহনা হতে পারে, গহনা অর্নামেন্টস, অথবা আদার ভ্যালুয়েবলস, তার পরীক্ষার সার্টিফিকেট, এরকম যেগুলোকে সিকিউরিটি হিসেবে ট্রিট করা যায়। তো সেই সিকিউরিটি ব্যাংকের কাছে রাখা ছিল, ব্যাংক সেই সিকিউরিটি হারিয়ে ফেললো।
ক্রেডিটর। হারিয়ে ফেললেও এখানে এই মূলত সিউরিটি ডিসচার্জ হয়ে যায়, কন্টিনিউইং গ্যারান্টি অটোমেটিক্যালি রিভোক হয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। কারণ হচ্ছে সিকিউরিটির বিষয়টা খুব সেনসিটিভ। সিকিউরিটিটা এটাকে বলে প্লেজ, ঠিক আছে? এই প্লেজের যে বিষয়টা আছে, যে সিকিউরিটিটা, এটা কোনোভাবেই ইউজ করা যাবে না, যেই অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিতে হবে। তাহলে হারিয়ে গেছে মানে কি? হারিয়ে গেছে মানে আমি এটার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করি নাই, এটাকে আমি হয়তো গহনা টহনা যদি হয়ে থাকে আমি হয়তো ইউজ করতে গেছি, এই সো এরকম সিকিউরিটি যদি লস হয়ে যায়, মূলত এখানে যদি এরকম হতো যে সাইমা ডিফল্ট করেছে, টাকা নিয়ে আর দিচ্ছে না, তাহলে ব্যাংক কাকে ধরবে? গ্যারান্টরকে ধরবে, আমাকে ধরবে। তাহলে আমি সাইমার হয়ে টাকা দিয়ে দিব ব্যাংকে, দিয়ে দিলে এবার এটা আমার অধিকার, আমি সিকিউরিটি হিসেবে আমার এটা অধিকার, আমি ব্যাংকের কাছ থেকে সাইমার রাখা সিকিউরিটিটা চার্জ করতে পারবো। আমি বলবো যে ওর যে অর্নামেন্ট গুলো ছিল তোমার কাছে সেগুলো আমাকে দিয়ে দাও। বুঝতে পেরেছো? জি স্যার। মানে সেগুলোতে তো তোমার সিকিউরিটির অধিকার রয়েছে। সেই জিনিস যদি তুমি হারিয়ে ফেলো, তাহলে এখানে তুমি যদি এটা হারিয়ে ফেলো তাহলে এখানে সিকিউরিটি আর রেসপন্সিবল থাকবে না। এগুলোর সব ডিটেল গুলো আছে, ডিসচার্জ অফ সিকিউরিটি ফ্রম লায়াবিলিটি একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে এগুলার ডিটেল গুলো আছে। এরপরে এখানে কিছু রাইটস আছে, এই এখানে যেগুলো আছে ডিসচার্জ অফ সিকিউরিটি ফ্রম লায়াবিলিটি, এগুলাই আমরা তখন ডিসকাস করেছি, একই পয়েন্ট, সেম পয়েন্ট। আর এখানে কিছু রাইটস আছে, রাইটস গুলা আমরা পরের ক্লাসে ডিসকাস করব, আজকে আর কন্টিনিউ করব না। Thank you very much for listening to me.